এইটা হচ্ছে iQOO স্মার্টফোন এবং গেমিং এর জন্য সেরা কিছু হবে এটা তো বুঝতেই পারছেন, মানে গেমিং স্মার্টফোন। আর আমরা এটাও জানি iQOO যে ডিভাইসগুলো তৈরি করে থাকে সেগুলোর পারফরমেন্সে ফোকাস থাকে, ক্যামেরাতে ততটা ফোকাস থাকে না। বাট iQOO এই ডিভাইসে কিন্তু খেলাটা একটু অন্যদিকে ঘোরানো ট্রাই করছে। ওরা এবারে এখানে ক্যামেরাতে সিরিয়াস কিছু নিয়ে আসছে, এমনকি পেরিস্কোপ জুম লেন্স রয়েছে। আবার দেখুন এই স্মার্টফোনের ডিজাইনের দিক থেকেও বেশ সুন্দর। ইভেন এটা বিএমডব্লিউর সাথে কোলাবোরেশন করে এসছে। প্লাস এটা ডিসপ্লেটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। এইটার পিক ব্রাইটনেস যথেষ্ট ভালো, খুবই কালারফুল ডিসপ্লে, ইভেন কার্ভ বক্স আপনি পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জার, স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে প্রসেসর হিসাবে, এবং র্যাম 16GB 1TB পর্যন্ত স্টোরেজে রয়েছে। তো সব কিছু মিলে iQOO এই ডিভাইসটা বোঝা যাইতেছে যে খুব পাওয়ারফুল কিছু। এখন পাওয়ারফুল প্লাস ক্যামেরাতে কতটুকু কি সেই বিষয়টা জানবো আজকের ভিডিওতে। iQOO 12 Pro নিয়ে কথা বলছিলাম। 12 Pro আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু GADGET, যাদের কাছে iQOO প্রায় সমস্ত মডেলগুলোই অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো মোটামুটি জনপ্রিয় রিসেন্ট টাইমের। তো আপনারা তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো। বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ আছে। এই আর কি, আনবক্সিং আর গেলাম না। স্মার্টফোনটার আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, হয়তো অনেকেই দেখছিলেন। যাই হোক, ডিজাইনটা অনেকের কাছেই ভালো লাগবে, যেমন আমারও ভালো লাগছে। ডিজাইন দেখে যদিও মনে হয় না এটা কোনো গেমিং স্মার্টফোন, রেগুলার স্মার্টফোনের মতো একটা ডিজাইন ওরা রাখার ট্রাই করছে। যদিও ক্যামেরা মডিউলটা বেশ বড়সড়, এবং ক্যামেরা মডিউলের পাশের যে একটা রিংয়ের মতো রয়েছে, এইটার উপরে হালকা আমরা একটা গ্রিপের মতো দেখছি আর কি, খাস কাটা টাইপের। জিনিসটা দেখতে খারাপ লাগতেছে না আর কি, ভালোই লাগছে। রিয়ার প্যানেলে গ্লাস, বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, আর পোর্টস অ্যান্ড বাটন সব কিছু থাকলেও 3.5mm হেডফোন জ্যাক এই স্মার্টফোনেও নেই আর কি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেটা আলট্রাসনিক, এবং এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। স্যামসাংয়েরটা লেভেলে আমি বলবো না, তার থেকে একটু কম, বাট এটা মোটামুটি ভালোই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। IP68 রেটিং আছে এই স্মার্টফোনে। থিকনেস হলো গিয়ে 8.8mm, আর এটার ওজন 205 গ্রামের মতো। খুব বেশি ওজন যেমন না, বেশ বড়সড় স্মার্টফোন সেই হিসাবে ওকে মেনে নেওয়া যায় আর কি। আচ্ছা, ডিসপ্লেটা ভালো লাগবে ভাই ম্যাক্সিমাম মানুষের কাছেই। এই ডিসপ্লেটার সাইজ হলো 6.78 ইঞ্চ, যা এলটিপি ও অ্যামোলেড প্যানেল কিন্তু এটা, হ্যাঁ, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। 144 হার্টজ পর্যন্ত হচ্ছে গিয়ে এর রিফ্রেশ রেট দেয়। বাট আমাদের ইউজেসে ম্যাক্সিমাম টাইমে মনে হয়েছে যে এটা 120 হার্টসটাই বেশিরভাগ সময় পুশ করে, কখনো তার থেকে একটু উপরে যায়, আবার হাইস্টটাও দেয়, চেক করে দেখছিলাম। বাট সবসময় ওই ফিলটা আমরা পাইনি। HDR10+-এর সাপোর্ট পাবেন, এবং এটার পিক ব্রাইটনেসও যথেষ্ট ভালো। এটা 3000 নিটস পর্যন্ত যেতে পারে, তবে 1600 নিটস পর্যন্ত আপনি একদম ডিরেক্ট সানলাইটে গেলেও পাবেন, যেটা খুবই ভালোভাবে ভিজিবল ছিল। এটা টাচ স্যাম্পলিং রেট কিন্তু 2000 হার্টস পর্যন্ত যেতে পারে, মানে এটা গেমিং টাইমে আর কি, প্রয়োজন হলে তখন নিতে পারবে। রেজুলেশন 1440x300200, 518 হলো গিয়ে PPI। তো সব কিছু শুনে বুঝতেই পারছেন এই ডিসপ্লেটাতে মোটামুটি সব কিছুই ঢেলে দেওয়ার ট্রাই করছে। আর এটা হলো গিয়ে স্যামসাংয়ের E7 অ্যামোলেড প্যানেল। প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে একটু আপগ্রেড হয়েছে, ওইটাতে ছিল E6, এটা E7। তো এই ডিসপ্লের ইউজার এক্সপিরিয়েন্স যদি বলি, ডিসপ্লেটা খুবই কালারফুল। ম্যাক্সিমাম মানুষের কাছেই এটার কালার টোনটা ভালো লাগবে, এবং যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। তবে যে বিষয়টা একটু চোখে বাঁধতে পারে, ডিসপ্লের চিন বেজেল একটু মোটা লাগছে, যে বিষয়টা একটু চোখে লাগতে পারে আর কি। মানে হয় কি, এটা তো একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, মানে অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা একটু মোটা মনে হবে, দ্যাটস ইট। আর টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। কার্ভ ডিসপ্লে যথেষ্টই কার্ভ, একদম সাইড থেকে দেখতে গেলে একটু রিফ্লেক্টিভ মনে হতে পারে, বাট কখনো মিসটাচ লেগে গিয়ে টাচ হয়ে যাচ্ছে এমন কোনো প্রবলেম ফেস করিনি। এটার প্রোটেকশনের ব্যাপারটা ক্লিয়ার না, নিশ্চয়ই কোনো প্রোটেকশন ওরা ব্যবহার করছে, বাট আমার সাজেশন থাকবে আপনি কিছু একটা মাস্ট ব্যবহার করুন। এবারে আসল জায়গা, iQOO ফোন যেহেতু, পারফরমেন্স সেকশনে কি অবস্থা। এই স্মার্টফোনটা রান করছি কিন্তু Origin OS 4 বেসড অন Android 14। ফান্টাস দিয়েও আসে অবশ্যই, যেটা হলো গিয়ে গ্লোবাল ভ্যারিয়েন্ট বা গ্লোবাল ভার্সন, এটা চাইনিজ ভ্যারিয়েন্টের। আর এতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3, গ্রাফিক্স সেকশনে Adreno 750, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ, আর এটা পাওয়া যায় 16GB র্যাম ভ্যারিয়েন্টের 256, 512 এবং 1TB হলো স্টোরেজ। স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়েছে, এবং জানেন বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে এটাই আছে। রিসেন্ট স্ন্যাপড্রাগন এটা লঞ্চ করে অলরেডি আমরা Xiaomi 12 Pro ওই স্মার্টফোনের রিভিউর সময় এই প্রসেসর নিয়ে আলোচনা করছিলাম, তারপরে এটার ফার্স্ট ইমপ্রেশনেও আলোচনা হয়েছে আর কি। তো ওই প্রসেসর থেকে আপনারা আসলে কি সবচাইতে বেস্ট পারফরমেন্সই আশা করেন অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড ফোনের জন্য? তো এই স্মার্টফোনও সেটা ডেলিভার করতে পারছে। বাট হ্যাঁ, একটু গরম হচ্ছিল। বাট আমি যদি Xiaomi 12 Proর সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে ওইটার তুলনায় আমার কাছে মনে হয়েছে এই স্মার্টফোনটা একটু কম গরম হয়। আসলে এই প্রসেসরটা একদম লেটেস্ট, মাত্রই আসছে, তো অপটিমাইজেশনের সুযোগ আছে, এবং আমার মনে হয় দুইটা ডিভাইসেই কিছুদিন পরে আপডেট দিয়ে দেখবেন যে আরও বেটার রেজাল্ট দিচ্ছে আর কি। স্ট্রেস টেস্ট রেজাল্ট রিপোর্ট আপনারা দেখছেন, এবং বোঝা যায় হ্যাঁ মাঝে মধ্যে গরম হয়ে একটু পারফরমেন্স ড্রপ করছে ঠিকই, বাট একদম ওই Xiaomiটার সাথে কম্পেয়ার করতে গেলে আমি বলবো এটা কিছুটা এগিয়ে থাকবে এখানেও। কারণ Xiaomiটাতে আমরা দেখছিলাম বারবার হচ্ছে পপ আপ নোটিফিকেশন দিচ্ছিল যে ওটা বেশি গরম হয়ে যাচ্ছে। বাট এই ডিভাইসের ক্ষেত্রে অতটাও আমরা গরম হতে দেখছিলাম না। ডে টু ডে ইউজেসে পারফরমেন্স ভালো ছিল। অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে র্যাম ম্যানেজমেন্ট জোস লেভেলের পেয়েছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও যথেষ্ট ফাস্টার। এরপর যে আসি গেমিংয়ে, এই স্মার্টফোন দিয়ে আমরা পাবজি প্লে করি। ফার্স্টে দেখলাম যে আলট্রা এইচডিআর আলট্রাতে প্লে করা যাচ্ছে, এবং এরকম সেটিংস স্মার্টফোনটি থেকে একদম স্টেবল পারফরমেন্স পেয়েছি। হ্যাঁ,
মোটামুটি 20-25 মিনিট পরে এটা ওয়ার্ম হয়, গরম হয়, বাট পারফরমেন্স ড্রপ করছিল না, স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারছিল এবং খুবই স্মুথ রেজাল্ট পেয়েছি। মানে গেমিংয়ের জন্য ঠিক আছে এখানে, অর্থাৎ পাবজি অ্যাটলিস্ট। দেন গেনশন ইম্প্যাক্টে হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে আমরা দেখছিলাম 59 FPS দেখাতে পারছে স্টেবলভাবে। তো মোটামুটি 22-23 মিনিট পরে গিয়ে দেখলাম ফোনটা 46 ডিগ্রিতে চলে আসছিল। 46 ডিগ্রি আসলেও এটার পারফরমেন্স কিন্তু ড্রপ করছিল না। অন্যদিকে আমরা Xiaomi 14 Pro ওই স্মার্টফোনটাও সেম টেস্ট করছিলাম, তো ওইটার ক্ষেত্রে দেখছিলাম গরমটা আরেকটু বেশি হয়, ওইটা প্রায় 48-এর কাছাকাছি চলে গিয়েছিল, আর ওইটার ক্ষেত্রে কিন্তু ফ্রেম রেটটা একটু ডাউন হচ্ছিল, যেটা এই ডিভাইস আমরা পাইনি। এখন প্রশ্ন থাকতে পারে Xiaomiটার এইটার রেজাল্ট তো প্রায় সিমিলার, জাস্ট একটু গরমই হয়েছে, তেমন তো আর কিছু হয় না, ওটা দিয়েও তো ওরা পারফরমেন্সই পাওয়া গেছে। বাট এইটার ক্ষেত্রে হ্যাঁ আরেকটু স্মুথ মনে হবে এবং স্টেবল পারফরমেন্স মনে হবে। দুইটা ডিভাইসে তো আমরা দেখছি যে সেম প্রসেসর, তাহলে কেন এটা বেটার রেজাল্ট দিচ্ছে? এইখানে কিন্তু iQOO ওদের নিজস্ব সেলফ ডেভেলপ Q1 চিপটা ব্যবহার করছে, যেটা বেসিক্যালি স্মুথনেস, গেমিং টাইমে রেজুলেশন সবকিছুর দিকে একটু খেয়াল রাখবে, মানে আর একটু বেটার আউটপুট দিতে পারে, যে বিষয়টা আপনি এখানে নোটিস করবেন। এখন খুব দারুণভাবে নোটিস করবেন ব্যাপারটা এমনও না যে আপনি একদম হাতে নিলেই বুঝতে পারেন ওহ জোস্ত এটা সবার থেকে আলাদা সেম প্রসেসর দিয়ে আসলেও, এমন হয়তো না, কিন্তু মোটামুটি একটা ওভারঅল ফিল পাবেন। যাই হোক, পারফরমেন্স সেকশন নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটুকু শিওর থাকেন। তাহলে ক্যামেরার কি অবস্থা? শুরুতেই বলছিলাম এবারে ক্যামেরা তো তারা বেশ ভালোভাবে নজর দেওয়ার ট্রাই করছে। যেমন এর যে মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের অমনিভিশনের লেটেস্ট সেন্সর OV50H, পরবর্তী শুটার হলো 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, এটা হচ্ছে গিয়ে OV64B, আর এর পরবর্তী শুটার হলো 50 মেগাপিক্সেলের, এটা ZN-1 সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। ভালো সুন্দর সুন্দর সেন্সর আছে, বড় সড়ো সেন্সর আছে, বাট মেন ক্যামেরার রেজাল্টের কী অবস্থা? আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকবে, কারণ এই স্মার্টফোনটা লাখ টাকার স্মার্টফোন, সো আমরা আসলে কম্পেয়ার করবো তো এরকম বাজেটের ফোনের সাথে, মানে একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপের সাথে। তো সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখলাম, ছবিগুলো জুম করলে বোঝা যায় ছবিতে ডিটেলের পরিমাণ কিছুটা কম আছে, একটু সফট লাগে মানে ওই তুলনায় আর কি। মানে এমনি যদি মিড রেঞ্জ হাই মিড রেঞ্জে কম্পেয়ার করেন দেন ডেফিনেটলি এটাও ভালো রেজাল্ট দিচ্ছে, বাট একদম টপেস্ট জায়গায় কম্পেয়ার করতে গেলে একটু কম মনে হতে পারে। ইভেন কিছু কিছু ছবিতে আমার কাছে কন্ট্রাস্টের পরিমাণ বেশি লাগছিল। কালার নিয়ে বলতে গেলে যেমনটা আপনারা দেখছেন, কালার অলমোস্ট ন্যাচারাল, বাট কিছু কিছু কালার একটু পপ আপ টাইপের লাগে আর কি, যেমন অরেঞ্জ কালারটা একটু পপ আপ টাইপের লাগতে পারে, তারপর গ্রিন কালার পেলে ওইটাকেও একটু টুইক করে দেখানো ট্রাই করে। ওভারঅল কালার টোনটা আবার ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগতে পারে। আরেকটা বিষয় খেয়াল করলাম, এটার ডাইনামিক রেঞ্জ, তারপর হাইলাইট ব্যালেন্স, এটা একটু আর্টিফিশিয়াল, একটু ওভার প্রসেসটা লাগতে পারে অনেকের কাছেই। আর শ্যাডোর দিকেও কন্ট্রাস্টের পরিমাণ বেশি থাকে, প্লাস যখন লো লাইটে ছবি নেবেন, নর্মাল ছবিগুলোতে দেখবেন অনেক বেশি আলো নিয়ে আসছে এটা, কিন্তু আলোর সাথে সাথে যে অনেক বেশি নয়েজ গ্রেনের দেখা পাওয়া যায় এমনটাও না। নাইট মুড অন করে নিলে নাইট মুড আর নর্মাল মুডের মাঝে আমি খুব একটা হামারি তফাৎ পাই নাই, বাট হ্যাঁ আলো টালো আছে, ওইটা নিয়ে কমপ্লেন নাই। আমরা Xiaomi 12 Pro নিয়ে অনেক কথা বললাম, তো ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে Xiaomi 12 Pro এর থেকে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে ক্যামেরায়। 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স রয়েছে, এটা 3x অপটিক্যাল জুম দিতে পারে, তো আপনি পোর্ট্রেট মোডে এটাকে ব্যবহার করে ছবি তুলতে পারবেন, যেহেতু 3x জুম করে দেন ছবিগুলো নেয়। যেখানে আমরা এজ রেজোলিউশন ভালো দেখছি, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে ন্যাচারালি লেগেছে, বাট হিউম্যান ফেসকে একটু সাদা করে দেওয়ার প্রবণতা আছে, ডিটেলের পরিমাণটা একটু কম মনে হয়েছে এখানে, মানে ওভারঅল মনে হলো আর একটু ডিটেলের একটা ভালো হতো, একটু ভিভো একটা টাইপের একটা সোয়া পাইতেছে আর কি। এরপরে আলট্রাওয়াইড শুটার, এইটা আমার কাছে মনে হয়েছে মেন ক্যামেরা থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে আর কি, যেমন এইটা ডাইনামিক রেঞ্জটা মেন ক্যামেরা থেকে একটু পিছিয়ে থাকবে, তারপর শ্যাডোরেতেও দেখুন ডিটেলের পরিমাণ কম রয়েছে। যদি প্রপার লাইট দেওয়া যায় তাহলে এটা মোটামুটি ভালো রেজাল্টই দেয়, কিন্তু লো লাইটের দিকে এটা রেজাল্ট খুব একটা দারুণ কিছু ছিল না, চলে আর কি। আপনি নাইট মোড অন করে নিয়ে এখানে ছবি তুলতে পারবেন, যেগুলো কাজে লাগানোর উপযোগী ঠিকই, বাট আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল এখানে। আলট্রাওয়াইড শুটারটা দিয়ে কিন্তু আপনারা ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন, কোনো সাবজেক্টের খুব কাছে গিয়ে ছবি তুললে আপনি সেটা তুলতে পারবেন, ম্যাক্রো হিসেবে কাজে লাগানো যাবে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের ছিল, যা একটু ওয়ার্ম টোনের দিকে ছবি দেয় এবং ফেসকে একটু স্মুথ করে দেওয়ার প্রবণতা এখানে আছে। আর প্রপার লাইটিং কন্ডিশন অবশ্য ভালোই ডিটেলও লক্ষ্য করা যায় এর ছবিতে, প্লাস ডাইনামিক রেঞ্জটাও অ্যাভারেজের কাতারে আছে আর কি, কিন্তু লো লাইটের দিকে এটা একটু বেশি ডলে দেয় আর কি, মানে স্কিনটাকে একটু বেশি স্মুথ করে ফেলে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় অনলি 1080p 30 fps, তার উপর আবার স্টেবিলিটি কাজ করে না, যেমনটা দেখছেন এই যে তেরিং বেরিং করতেছে না। তো এত দামি একটা ফোন, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমি অ্যাটলিস্ট 1080p 60 fps তো থাকবেই, 4K 60 fps আমরা আশা করতে পারি এখনকার দিনে, তাই না? বাট যারা ভ্লগার আছেন কিছু করার নাই, এই ফোন দিয়ে ভ্লগিং হচ্ছে না ব্রো, সো খুবই খারাপ লাগলো ব্যাপারটা, এটা হয় নাই। আর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 8K 30 fps এ, বাট আমার কাছে ভালো লাগছে 4K 60 fps। ভিডিওতে স্টেবিলিটি বেশ ভালো পাবেন এবং ভিডিওতে শার্পনেস যেগুলো ভালো আছে, ইভেন লাইটও কিন্তু ভালোই দেখাতে পারছে, প্লাস ডাইনামিক রেঞ্জ, ভিডিও কোয়ালিটি মনে হয় আপনাদের কাছে ভালো লাগতে পারে আর কি। আমার কাছে মোটামুটি ভিডিও চলনসই মনে হয়েছে, কিন্তু ওই ফ্ল্যাগশিপ লেভেলের সাথে আপনি আবার কম্পেয়ার করতে পারবেন না 15 Pro Max বা এদিকে S23 Ultra, এদের সাথে কম্প্যারিজনে নিতে গেলে অবশ্যই বেশ কিছু জায়গায় পিছিয়ে থাকবে। ক্যামেরা সেকশনটা iQOO ডিভাইস হিসেবে আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছে, নতুন অনেক কিছু করার ট্রাই করছে, ঠিকঠাক আছে, বাট যখন কিনা আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করতে যাবেন একদম, অথবা এমনটাও চিন্তা করতে পারেন যে আমি 95-96 হাজার টাকা দিয়ে কিনবো, সেই জায়গা থেকে ক্যামেরা ফোন হিসেবে এটা কেমন, তখন একটু পিছিয়ে থাকছে। পারফরমেন্স সেকশন আবার ঠিকঠাক আছে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যে বিষয়টা অবশ্যই নজর দেওয়া উচিত ছিল, এই স্মার্টফোনে USB যেটা
টাইপ সি পোর্টটা আমরা দেখছি এটা কিন্তু 2.0, এইটা 3.0 হতে পারতো অলরেডি, কিন্তু তার কম্পিউটাররা এরকম প্রাইস পয়েন্টে দিয়ে দিচ্ছে। সো এটা তো এই বিষয়টা আমি মিস করছি। ফোনটার মাঝে ব্যাটারি রয়েছে 5100 mAh এর এবং বক্স আপনি পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জার। আমাদের এটাকে ফুল চার্জ করতে সময় লাগছে 27 মিনিটের মতো। এটার থেকে ব্যাকআপ আপনি 144 হার্জ অন রেখে একদিনের মতো ব্যাকআপ আর কি পাবেন। এটা আবার সাপোর্ট করে ওয়্যারলেস চার্জিং সিস্টেম 50 ওয়াট, এটাও একটা ভালো বিষয় ছিল স্মার্টফোনের জন্য। তো বেশ কিছু জায়গায় নজর দেওয়ার ট্রাই করছে, যে বিষয়গুলো আমরা আসলে এই ধরনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে দেখি, যেমন IP68 রেটিং আছে, ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাপোর্ট রয়েছে। এখন আস্তে ধীরে ক্যামেরাতেও নজর দেওয়ার ট্রাই করছে, iQOO আগের থেকে ভালো করা ট্রাই করছে। এবং বাংলাদেশের দাম অনুযায়ী বলতে গেলে চায়নার যে দাম তার থেকে কনভার্ট করতে গেলে অলমোস্ট বাংলাদেশের প্রাইসটা রাইট নাও প্রায় সিমিলার টাইপের, একটু বেশি আছে। আনঅফিসিয়াল ফোন হিসাবে দাম যে মানে ওই আউট কান্ট্রিতে যে দামে লঞ্চ হয়েছে সেই জায়গা থেকে যে অনেক বেশি এমন না, বাট হ্যাঁ এটা যদি আরেকটু কম প্রাইস, ওভারঅল যদি মানে ওই দেশে আরেকটু কম প্রাইসে লঞ্চ হতো তাহলে এটা আরও বেটার ডিল হতো অবশ্যই। তবে ভাই যাই বলেন, ফোনটা হাতে নিলে আর কি মানুষজন তাকাই থাকবে, এটা আমার মনে হয়। দেখতেও সুন্দর, ধরতেও সুন্দর, সব কিছু মিলে এই ছিল iQOO 12 Pro। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।